প্রীতম যখন তার নতুন বউ রিমিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তখন সেই পাড়ার প্রতিবেশী মহিলারা রিমিতার শ্বশুরবাড়িতে এসে হাজির হয়, কারণ সবাই রিমিতাকে দেখার জন্য ভীষণ পরিমাণে উৎসাহিত হয়ে থাকে। কিন্তু রিমিতা মাথায় বড় করে ঘোমটা দিয়ে থাকে। কি হলো নতুন বৌদি, তুমি মাথা থেকে ঘোমটা সরাচ্ছ না কেন? দেখো, আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র তোমার মুখ দেখবো বলে, আর বিশেষ করে আমরা কিন্তু তোমার লম্বা কালো ঘন চুল দেখতে চাই, তাই তাড়াতাড়ি মাথা থেকে ঘোমটাটা সরাও। এই বলে টিনা জোর করে তার নতুন বৌদির মাথা থেকে ঘোমটা সরিয়ে দেয়। আর তখন নতুন বৌমা রিমিতাকে দেখে সবাই একেবারে আকাশ থেকে পড়ে, কারণ রিমিতার মাথায় কোমর পর্যন্ত লম্বা চুল থাকলেও সেই চুল পুরোপুরি ভাবে সাদা। আর এরকম বুড়িদের মতো রিমিতার মাথায় চকচকে সাদা চুল দেখে সবাই নানান রকম কথা বলতে শুরু করে দেয়। কি গো দিদি, তুমি বিয়ের আগে আমাদেরকে এই মেয়েটার যেই ফটোটা দেখিয়েছিলে সেই ফটোতে তো এই মেয়েটার মাথায় একেবারে লম্বা কালো ঘন চুল ছিল, কিন্তু আজকে আমরা এসব কি দেখছি? তোমার বৌমার মাথার চুল এরকম বুড়িদের মতো সাদা হয়ে গেল কিভাবে? এটা কি করে সম্ভব রিমিতা? আমরা তো তোমাকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন তো তোমার মাথার চুল একেবারে কুচকুচে কালো ছিল, তাহলে হঠাৎ করে তোমার চুল এরকম সাদা হয়ে গেল কেন? আরে আমি বলছি, আমরা যেদিন বৌদিকে দেখতে গিয়েছিলাম সেদিন বৌদি চুলে কালো রং করিয়েছিল, সেই জন্য আমরা কেউ কিছু বুঝতে পারিনি। আসলে বৌদির মাথার চুল এরকমই সাদা। কি বৌদি, আমি ঠিক বললাম তো? কি বাজে দেখাচ্ছে তোমাকে, একেবারে বুড়ি মনে হচ্ছে। ছি! সবার মুখে এই ধরনের কথা শুনি নতুন বৌমা রিমিতা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। তোমরা বিশ্বাস করো, আমার চুল হঠাৎ করে কিভাবে সাদা হয়ে গেছে আমি নিজেও জানি না। সবকিছু ঠিকই ছিল, কিন্তু আমার বিয়ের আগের দিন দুপুর বেলা থেকে আমার চুল হঠাৎ করে এরকম সাদা হয়ে গেছে, আর এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। থাক থাক, আর মিথ্যা নাটক করার কোনো দরকার নেই। কারো চুল এরকম হঠাৎ করে রাতারাতি সাদা হয়ে যেতে পারে না। আমাদের বড়লোক বাড়িতে বিয়ে করে আসার জন্যই তুমি এরকম ভাবে আমাদেরকে ফাঁসিয়েছো, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। এভাবে শ্বশুর বাড়িতে প্রবেশ করা মাত্রই সবার কাছ থেকে নিজের সাদা চুলের জন্য রিমিতাকে উল্টোপাল্টা কথা শুনতে হয়। কিন্তু যেহেতু প্রীতমের সঙ্গে রিমিতার বিয়ে হয়ে যায়, তাই চাইলেও রিমিতাকে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে না। তাই রিমিতা প্রীতমের সঙ্গে নিজের রুমে যায়। প্রীতম, তুমি অন্তত আমার কথাটা বিশ্বাস করো, আমার চুল এরকম সাদা ছিল না। বিয়ের আগের দিন থেকে হঠাৎ করে আমার চুল এরকম সাদা হয়ে গেছে। বিয়ের দিন আমি যদি তোমাদেরকে সত্যি কথাটা বলে দিতাম তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু আমার বাবা মা তোমাদেরকে এই কথাটা কিছুতেই বলতে দেয়নি। রিমিতার কথা প্রীতমও কিছুতেই বিশ্বাস করতে চায় না। আমার আর কিছু বলার নেই রিমিতা, শুধুমাত্র আমাদের বিয়ে হয়ে গেছে বলে তোমার সঙ্গে বাধ্য হয়ে সারাটা জীবন সংসার করতে হবে। তবে হ্যাঁ, তোমাকে নিয়ে আমি কখনো বাইরে বেরোতে পারবো না। তোমাকে সারা জীবন এই বাড়ির মধ্যেই থাকতে হবে, যাতে তোমার কেউ সাদা চুল দেখতে না পায়। তুমি যেটা আমার সঙ্গে করেছো একদমই ঠিক করোনি। এই বলে প্রীতম অন্য ঘরে চলে যায়, যার ফলে রিমিতা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। আমার সঙ্গে এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার চুল কিভাবে সাদা হয়ে গেল? আমাকে সেটার কারণ খুঁজে বের করতেই হবে। সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণিত করতেই হবে, তা না হলে সবাই ভাবছে আমি হয়তো মিথ্যা কথা বলে এই বাড়িতে বউ হয়ে এসেছি। আমাকে প্রথম থেকে সবকিছু ভালো করে মনে করতে হবে, তাহলে আমি যদি কোনো ক্লু পাই। এই বলে রিমিতা সমস্ত কথা মনে করতে শুরু করে। আজ থেকে 2 মাস আগে ঘটক মশাই প্রীতমদের বাড়িতে রিমিতার ফটো নিয়ে আসে, আর রিমিতার ফটো দেখে লতা দেবী রিমিতাকে খুবই পছন্দ করে বসে। প্রীতম, টিনা, এই মেয়েটার ফটো একবার দেখ। মেয়েটা যেমনই দেখতে সুন্দর তেমনি মেয়েটার মাথার চুল খুবই সুন্দর। মাথায় কত লম্বা কালো ঘন চুল আছে দেখ একবার। আমার তো এই মেয়েটার চুল দেখেই একে পছন্দ হয়ে গেছে। আশা করছি তোদেরও খুব পছন্দ হবে। মায়ের হাত থেকে সেই ফটোটা নিয়ে প্রীতম দেখা মাত্রই রিমিতাকে তারও খুব পছন্দ হয়। কিন্তু রিমিতার ফটো টিনা দেখার পর বলে, মা, আমারও তো চুল খুব সুন্দর দেখতে, কিন্তু তুমি তো আগে কখনো আমার প্রশংসা করনি। হ্যাঁ, আমি মানছি এই মেয়েটার থেকে আমার চুলটা একটু ছোট, কিন্তু আমার চুলটাও কিন্তু খুবই ঘন আর সুন্দর। আমার তো মনে হচ্ছে মেয়েটার মাথার চুল কিন্তু নকল, কারণ আজকাল এত কালো ঘন লম্বা চুল কিন্তু কারোর মাথায় থাকে না। মেয়েটা নিশ্চয়ই মাথায় নকল চুল লাগিয়ে ফটো তুলে পাঠিয়েছে। আরে না না, কেউ শুধু শুধু এরকম কেন করতে যাবে? আর তাছাড়া আমরা তো মেয়েটাকে সামনে থেকে দেখবো। আমরা 2-3 দিনের মধ্যেই ওই মেয়েটাদের বাড়িতে যাব, আর যদি মেয়েটার মাথায় এরকম কালো ঘন লম্বা চুল হয় তাহলে এই মেয়েটার সঙ্গে আমরা প্রীতমের বিয়ে দেব। এভাবেই 2-3 দিন কাটে,
আর একদিন প্রীতম তার মা এবং বোনকে নিয়ে রিমিতাদের বাড়িতে চলে যায়। রিমিতা সেদিন খুব সুন্দর করে সাজগোজ করে চা এবং অন্যান্য খাবার নিয়ে তাদের সামনে আসে। আর সবাই শুধু অবাক হয়ে রিমিতার চুলের দিকে তাকিয়ে থাকে, কারণ রিমিতার চুল সত্যি সত্যি ভীষণই লম্বা, ঘন এবং কালো। আর যা দেখে প্রীতম এবং তার মা খুবই খুশি হয়, কিন্তু রিনার মনে মনে ভীষণই রাগ হয়। এই যে, আমি কিন্তু তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমার মাথার চুলটা সত্যিকারের আসল তো, নাকি তুমি মাথায় নকল চুল লাগিয়েছো? কারণ আজকাল তো মেয়েরা মাথায় নকল এক্সটেনশন লাগিয়ে ঘুরে বেড়ায়। আমি কিন্তু একবার তোমার চুলে হাত দিয়ে ভালো করে টেনে দেখবো। এই বলে টিনা সবার সামনেই রিমিতার চুল ধরে টানাটানি করতে শুরু করে দেয়, আর যার ফলে রিমিতার মাথায় ব্যথা লাগে, তাই সে চিৎকার করে ওঠে। আর এমন সময় টিনার ব্যবহারে তার দাদা এবং মা দুজনেই ভীষণ রেগে যায়। টিনা, কি করছিস কি তুই? এইরকম ভাবে কেউ কারো চুল টেনে দেখে? ছেড়ে দে বলছি। মা, তোমার মেয়েকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। তোর মাথায় ঘন লম্বা কালো চুল নেই বলে এটা তো নয় যে কারো মাথায় থাকতে পারে না। রিমিতা, তুমি প্লিজ কিছু মনে করো না, আমি আমার বোনের হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। নিজের দাদার মুখে এরকম কথা শুনে টিনার মনে মনে ভীষণ রাগ হয়, আর সে তখন থেকেই তার হবু বৌদি রিমিতার উপর হিংসা করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই দুই পরিবারের সহমতে প্রীতম এবং রিমিতার বিয়ের ডেট ফাইনাল করা হয়। কিন্তু টিনা একেবারেই খুশি হতে পারে না, কারণ যেদিন থেকে প্রীতমের সঙ্গে রিমিতার বিয়ে ঠিক হয় সেদিন থেকেই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলেই রিমিতার ফটো দেখার জন্য প্রীতমদের বাড়িতে আসে, আর রিমিতার লম্বা চুলের প্রশংসা করে সেখান থেকে চলে যায়। এখনো পর্যন্ত এই মেয়েটা আমাদের বাড়িতে এলো না, আর এখন থেকে সবাই ওর চুলের জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে। তার মানে ওই মেয়েটা আমাদের বাড়িতে বিয়ে করে আসার পর কেউ তো আমার দিকে পাত্তাই দেবে না। না, আমি বিয়ের আগেই ওই রিমিতার কিছু একটা ব্যবস্থা করবই। এই বলে টিনা তার প্রিয় বান্ধবী দেবস্মিতাকে ফোন করে। আরে তুই চিন্তা করিস না, আমার এক চেনা পরিচিত ডাক্তার আছে। ওই ডাক্তার কিন্তু বিভিন্ন রকমের আয়ুর্বেদিক শ্যাম্পু বিক্রি করে। আমরা ওই ডাক্তারের কাছ থেকে চুল সাদা হয়ে যাওয়ার শ্যাম্পু কিনে নিয়ে আসবো, আর ওই শ্যাম্পু তোর বৌদি যদি ব্যবহার করে তাহলে কিন্তু তোর বৌদির মাথার চুল সব একেবারে সাদা হয়ে যাবে। দেখতে দেখতে দু একদিনের মধ্যেই টিনা তার বান্ধবী দেবস্মিতার সঙ্গে সেই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু ডাক্তার তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। চুল সাদা করে শ্যাম্পু নিয়ে তোমরা কি করবে সেটা আগে আমাকে বলতে হবে। তোমরা কারো ক্ষতি করবে না তো? না না ডাক্তার বাবু, আমরা কারোর ক্ষতি করব না। আসলে এখন তো সাদা চুলটা ভীষণই ট্রেন্ডিং। আমাদের বয়সী মেয়েরা স্টাইলের জন্য পার্লারে গিয়ে প্রত্যেক মাসে চুল সাদা করে আসে, কিন্তু আমরা পার্লারে গিয়ে এত টাকা নষ্ট করতে চাই না। আমরা আমাদের চুল একেবারে পার্মানেন্টলি সাদা করতে চাই, সেই জন্য আমরা আপনার কাছে এসেছি। এভাবে ডাক্তারকে মিথ্যা কথা বললে ডাক্তার এক ধরনের চুল সাদা হয়ে যাওয়ার শ্যাম্পু টিনাকে দিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই টিনা তার বৌদির সঙ্গে ফোনে কথা বলে জানতে পারি বিয়ের অনুষ্ঠানের জন্য রিমিতা গ্ল্যামারাস বিউটি পার্লার থেকে সাজগোজ করবে। তাই পরের দিনই টিনা সেই গ্ল্যামারাস বিউটি পার্লারের মালকিন নূপুরের সঙ্গে কথা বলতে চলে যায়। আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি, তুমি শুধু এই শ্যাম্পুটা আমার হবু বৌদির মাথায় লাগিয়ে দেবে। আর তুমি যদি এই কাজটা ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি আরো 20,000 টাকা দেব। আমি আমার বৌদিকে বলেছি বিয়ের আগের দিন তোমার কাছ থেকে এসে স্কিন কেয়ার করিয়ে যেতে আর ফেসিয়াল করাতে। তুমি সেদিন কিন্তু জোর করে আমার বৌদির মাথায় এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করে দেবে। টাকার লোভে পড়ে নূপুর টিনার কথাতে রাজি হয়ে যায়। আর দেখতে দেখতে রিমিতা বিয়ের আগের দিন সেই পার্লারে ফেসিয়াল করাতে এবং স্কিন কেয়ার করাতে চলে যায়। আর সেদিন চুল সাদা হয়ে যাওয়ার সেই শ্যাম্পু দিয়ে নূপুর রিমিতার মাথায় শ্যাম্পু করে দেয়। আর সেই শ্যাম্পু ব্যবহার করার 5 ঘন্টা পর রিমিতার চুল পুরোপুরিভাবে সাদা হয়ে যায়। আর যা দেখে রিমিতার বাবা মা ভীষণই অবাক হয়। আর রিমিতা কিছুতেই সেই সাদা চুল নিয়ে প্রীতমকে বিয়ে করতে চায় না, কিন্তু শুধুমাত্র বাবা মায়ের চাপে পড়ে মাথায় ঘোমটা দিয়ে রিমিতাকে প্রীতমের সঙ্গে বিয়ে করতে হয়। আমার মনে হচ্ছে আমাকে পার্লার থেকে ওই যে শ্যাম্পুটা করিয়ে দেওয়া হয়েছিল ওই শ্যাম্পুতেই কিছু একটা সমস্যা আছে, কারণ সেদিন ওই মহিলা আমাকে বারে বারে মাথায় শ্যাম্পু করার জন্য জোর করছিল। কিছু তো একটা ব্যাপার আছেই। এই ভেবে রিমিতা পরের দিনই সেই গ্ল্যামারাস বিউটি পার্লারে গিয়ে পৌঁছায়। আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছো। তুমি সত্যি কথা বলো, তুমি সেদিন আমার চুলে কি শ্যাম্পু ব্যবহার করেছিলে? তুমি কার কথা শুনে এরকম করেছো? কারণ আমার সঙ্গে তো তোমার কোনো শত্রুতা নেই। তুমি যদি আমাকে সত্যি কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব।
1,00,000 টাকার লোভে পড়ে নূপুর সমস্ত সত্যি কথা রিমিতাকে বলে দেয়। আর এমন সময় রিমিতা ভীষণই রেগে যায়। তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? আমি এখনই পুলিশের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেন করব। তোমার পার্লার আমি পুরোপুরিভাবে বন্ধ করে দেব। শুধুমাত্র টাকার লোভে পড়ে তোমরা মানুষের এত বড় ক্ষতি কিভাবে করতে পারো? রিমিতা, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই তোমার সঙ্গে অন্যায় করেছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছি, কিন্তু দয়া করে আমাকে পুলিশে দিও না। আর এখানে তো আসল দোষী আমি নই, আসল দোষী তো তোমার ননদ টিনা। তাই তুমি আমাকে নয়, পারলে তোমার ননদকে শাস্তি দাও। আর আমার কাছে কিন্তু তোমার ননদকে শাস্তি দেওয়ার একটা দারুণ আইডিয়া আছে। এভাবেই নূপুরের সঙ্গে রিমিতা একটা প্ল্যান করে ফেলি। আর সেদিন রিমিতা এক ধরনের শ্যাম্পু নিয়ে বাড়িতে ফিরে যায়। আর সেই শ্যাম্পু রিমিতা তার শাশুড়ি মাকে দেখিয়ে বলে, মা দেখুন, আমি এই শ্যাম্পুটা একটা ডাক্তারের কাছ থেকে নিয়ে এসেছি। এই শ্যাম্পুটা ব্যবহার করলে আমার চুল আবার আগের মতো পুরো কুচকুচে কালো হয়ে যাবে। আর শুধু তাই নয়, আমার চুল এখন কোমর পর্যন্ত লম্বা, তো এই শ্যাম্পুটা ব্যবহার করলে আমার চুল একেবারে পা পর্যন্ত ছাড়িয়ে যাবে। এই বলে রিমিতা সেই শ্যাম্পু তার বাথরুমে নিয়ে গিয়ে রেখে দেয়। আর টিনা যখন সেই শ্যাম্পুর কথা জানতে পারে, তখন সে লুকিয়ে লুকিয়ে সেই শ্যাম্পু চুরি করে নিজের মাথায় মাখতে শুরু করে। আর একবার সেই শ্যাম্পু ব্যবহার করতে না করতেই টিনার মাথা থেকে সমস্ত চুল ঝরে যায়। আর সে একেবারে টাক মাথা হয়ে যায়। আর এমন সময় টিনা ভীষণই কান্নাকাটি করতে করতে তার বৌদির কাছে চলে যায়। বৌদি, তুমি কি শ্যাম্পু নিয়ে এসেছো? তোমার ওই শ্যাম্পু ব্যবহার করে আমার মাথার সব চুল ঝরে গেছে। কিন্তু তুমি যে বলছিলে ওই শ্যাম্পু ব্যবহার করলে মাথার চুল একেবারে লম্বা হয়ে যাবে। বেশ হয়েছে, আমি যা করেছি ইচ্ছাকৃতভাবে সবটা করেছি। তুমি তো আমার মাথার চুল সাদা করে দিয়েছো, তাই আমি তোমার মাথার সমস্ত চুল ঝরিয়ে দিয়েছি। এবার তুমি যদি সবাইকে সত্যি কথা না বলো, তাহলে কিন্তু তোমাকে সারা জীবন এরকম টাক মাথা হয়ে থাকতে হবে। কারণ আমি যে ডাক্তারের কাছ থেকে এই শ্যাম্পুটা নিয়ে এসেছি, ওই ডাক্তারের দেওয়া শ্যাম্পু ব্যবহার করলেই তোমার মাথায় আবার চুল গজাবে। তা না হলে কিন্তু তোমার মাথায় কখনো চুল গজাবে না। এমন কথা শুনে টিনা খুবই ভয় পেয়ে যায়। তাই টিনা তখনই কাঁদতে কাঁদতে সবার সামনে সত্যি কথা বলে। আর এমন সময় টিনার পরিবার টিনার উপর খুবই রেগে যায়। তাই টিনাকে সবাই খুবই বাজেভাবে বকাবকি করে। আর টিনা নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। আর পরের দিনই নিজের ভুল শুধরে নেওয়ার জন্য টিনা তার বৌদিকে নিয়ে সেই আয়ুর্বেদিক চুলের ডাক্তারের কাছে চলে যায়। আর সেই ডাক্তারের দেওয়া তেল ব্যবহার করেই রিমিতার মাথার চুল আবার আগের মতো কালো হয়ে যায়। আর অন্যদিকে ধীরে ধীরে টিনার মাথাতেও চুল গজাতে শুরু করে। আর সেদিনের পর থেকে টিনার কখনো তার বৌদির উপর হিংসা করে না, বরং টিনা এবং তার নতুন বৌদি কিছুদিনের মধ্যে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আর তারা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে। পিয়ালি, মনিকা এবং মৌমিতা 3 বোন ছিল। তারা 3 বোন। তাদের বাবা মদন বাবু খুবই গরিব ছিল। সে একজন গরিব চাষি ছিল। তবুও সে তার 3 মেয়েকে পড়াশোনা শিখিয়ে উচ্চ শিক্ষিত করতে চেয়েছিল। তার 3 মেয়ে এখন কলেজে পড়ে। এভাবেই কোন রকমে তাদের সকলের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই মদন বাবু এবং তার স্ত্রী কাবেরী দেবী এক দুর্ঘটনার ফলে মৃত্যুবরণ করে। এর ফলে তাদের 3 মেয়ে পুরোপুরি অনাথ হয়ে যায়। বেশ কিছুদিন শোকের মধ্যে দিয়েই তাদের জীবন কাটে। একদিন, আমার আর এই গরিবের জীবন ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় কেন যে এই গরিব ঘরে জন্ম নিয়েছিলাম। দিদি, আমার কাছে কিন্তু একটা দারুণ আইডিয়া আছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা তো দেখতে কত সুন্দর। আমরা যদি বড়লোক দেখে ছেলেদেরকে ফাঁসাতে পারি আর ওদেরকে বিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমরাও বড়লোক হয়ে যাব। তুই কিন্তু দারুণ আইডিয়া দিয়েছিস মনিকা, কিন্তু বড়লোক ছেলে কোথায় পাবো সেটা বলতো। তোমরা দুজনে এসব কি বলছো দিদি? তোমাদের চিন্তা ভাবনা কোথায় পৌঁছে গেছে? মনে আছে বাবা কি বলতো? বাবা সবসময় চাইতো আমরা ভালো করে পড়াশোনা করি, যাতে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি। আর আমরা 3 জনে মিলে যদি ভালো করে পড়াশোনা করতে পারি, ভালো চাকরি পাই, তাহলে তো আমরা আর গরিব থাকবো না বলো। আমরা তো বড়লোক হয়ে যাব। তুই না বড্ড মাথা মোটা। এখন তো আমরা 2nd ইয়ারে পড়ি আর তুই 1st ইয়ারে পড়িস। এই 2-3 বছর আমাদের পড়াশোনার খরচ কে দেবে? এখন তো আমাদের পেট চালানোর মতো টাকাও নেই। আর তাছাড়া পড়াশোনা শেষ করে যে আমরা চাকরি পাবোই, এটার কি কোনো গ্যারান্টি আছে? আমরা তাড়াতাড়ি বড়লোক হতে চাই, আমাদের হাতে অত সময় নেই। তুইও আমাদের কথা শোন, তাহলে তুইও ভালো জায়গায় পৌঁছাতে পারবি। এসব পড়াশোনার চক্কর ছেড়ে দে। আমরা 3 বোন দেখতে খুবই সুন্দর, যে কোনো ছেলে আমাদের রূপের জালে ফেসে যাবেই।
মৌমিতা কিছুতেই তার দুই দিদির কথা শোনে না। অন্যদিকে পিয়ালি এবং মনিকা সুন্দর সুন্দর ফটো তুলে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে। তারা তাদের সুন্দর সুন্দর ফটো ফেসবুকে আপলোড করতে থাকে। তাদের ফটোগুলো দেখে অনেক ছেলেরাই পছন্দ করে, আর অনেক ছেলেই তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে। তারা সব ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাদের সঙ্গে কথা বলতে থাকে। এভাবে মাত্র 2-1 মাসের মধ্যেই মনিকা এবং পিয়ালি সৌরভ ও বিপ্লব নামে দুটি ছেলেকে পছন্দ করে। সৌরভ এবং বিপ্লব দুজনেই ধনী বাবার বিগড়ে যাওয়া ছেলে ছিল, তাই তারা সহজেই মনিকা এবং পিয়ালির ফাঁদে পড়ে যায়। মৌমিতা, আমি আর পিয়ালি ছেলে পছন্দ করে নিয়েছি। সৌরভ আর বিপ্লব খুবই বড় লোকের ছেলে। আমরা দুজনে আজকেই বিয়ে করব। তুই পড়ে থাক এই গরিব কুড়ে ঘরে। এখন তুই যাও বা 2 বেলা নুন ভাত খেতে পারছিস? কদিন পরে বাবা মায়ের রেখে যাওয়া চালের বস্তাও শেষ হয়ে যাবে। তখন তোকে না খেতে পেয়ে মরতে হবে। তখন তুই পড়াশোনা করে পেট ভরাস। চললাম, চল দিদি। এই বলে মনিকা এবং পিয়ালি বাড়ি থেকে চলে যায়। তারা সেদিনই সৌরভ এবং বিপ্লবের সঙ্গে বিয়ে করে এবং নিজেদের বড়লোক শ্বশুর বাড়িতে চলে যায়। মনিকা এবং পিয়ালি তাদের বড়লোক শ্বশুর বাড়ি দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়। পিয়ালি, কত বড় বাড়ি একবার দেখেছিস? বাপরে বাপ, একেবারে রাজপ্রাসাদ মনে হচ্ছে তো। এরকম বাড়ি আমি তো শুধু সিনেমাতেই দেখেছি। আমরা বড্ড বেশি বড়লোক হয়ে গেছি রে। আমার তো খুব আনন্দ হচ্ছে। দিদি দেখ, এদের বাড়িতে অনেক চাকর বাকরও আছে। আমাদেরকে কোনো কাজ করতে হবে না। বরের টাকায় সারাদিন শুধু ফুর্তি করব। এভাবেই মনিকা এবং পিয়ালি মনে মনে খুবই খুশি হয়। রাত্রিবেলা তারা বাড়ির সকলের সঙ্গে ডিনার করতে বসে। তারা টেবিলের উপর মাছ, মাংস, মটন, পনির আরো নানান রকমের দামি দামি খাবার দেখতে পায়। এই দেখে তারা খুবই খুশি হয়। এত ভালো ভালো খাবার একসঙ্গে তারা কোনোদিনই খায়নি, তাই তারা পেট ভরে এবং মন ভরে খাবার খায়। অন্যদিকে তাদের ছোট বোন মৌমিতা চোখে জল ফেলতে ফেলতে পান্তা ভাত খায়। দিদিরা আমাকে ছেড়ে চলেই গেল। আজকে প্রথমবার আমি ঘরে একা আছি। জানি না আমি একা একা কিভাবে জীবন কাটাবো। হে উপরওয়ালা, আমার দিদিরা যেখানেই থাকুক না কেন, তুমি ওদেরকে ভালো রেখো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মৌমিতা কলেজে গেলে কলেজের প্রিন্সিপাল স্যার মৌমিতাকে ডেকে বলে, মৌমিতা, তুমি 3 মাস হয়ে গেল এখনো পর্যন্ত কলেজের ফিস পে করোনি। তুমি আর কলেজে পড়তে পারবে না। তুমি কালকেই কলেজ ছেড়ে চলে যাবে। এরকম করবেন না স্যার। আমার বাবা মা দুজনেই মারা গেছে, সেই কারণে আমি কলেজের ফিস দিতে পারছি না। আপনি দয়া করে আমাকে কিছুদিন সময় দিন স্যার। প্রিন্সিপাল স্যার মৌমিতার কোনো কথা না শুনেই তাকে কলেজ থেকে তাড়িয়ে দেয়। মৌমিতা কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। সে কি করবে কিছুই বুঝে পায় না। খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সে দিন কাটাতে থাকে। মৌমিতার বাবা মদন বাবু যেহেতু চাষি ছিল, সেই কারণে সে বেশ কয়েক বস্তা চাল সঞ্চয় করে রেখে গিয়েছিল। মৌমিতা সেই চাল দিয়েই এখনো পর্যন্ত তার পেট চালায়। প্রত্যেক দিনই সে নুন ভাত অথবা জল ভাত খেয়ে থাকে। এবার আমি কি করব? আমাকে তো কলেজ থেকেও তাড়িয়ে দিয়েছে। আমি গ্রাজুয়েশন কমপ্লিট না করলে চাকরি পাবো কিভাবে? যেভাবেই হোক আমাকে চাকরি পেতেই হবে। আমার কাছে তো গ্রাজুয়েশনের সব বই আছে। আমি কলেজে পড়তে না পারলেও বাড়িতে পড়াশোনা করব, তারপর আমি চাকরির পরীক্ষা দেব। হে উপরওয়ালা, তুমি আমার সাথে থেকো। এভাবেই মৌমিতা বাড়িতেই দিনরাত পড়াশোনা করতে থাকে। একদিন হঠাৎ করে মৌমিতার বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। এই দেখে মৌমিতা প্রচন্ড অবাক হয়। সেই গাড়ি থেকে মনিকা এবং পিয়ালি নেমে আসে। কিরে বোন, আমাদেরকে দেখে অবাক হচ্ছিস তাই না? এখনো নুন ভাত খেয়ে পেট ভরাচ্ছিস তাই তো? কারোর আবার নুন ভাত খেয়ে পেট ভরে নাকি? আর আমাদের মৌমিতার তো পেট ভরানোর জন্য খাবারের প্রয়োজন পড়ে না। পড়াশোনা করলেই পেট ভরে যায়। দেখছিস না, এখনো পড়েই যাচ্ছে। আমাদের কথা শুনলে আজকে তোরও কিন্তু আমাদের মতো অবস্থা হতো। আমরাও দেখতে চাই তুই পড়াশোনা করে কিভাবে বড়লোক হতে পারিস। আচ্ছা, তুই আজকে কলেজে যাসনি কেন? কলেজে না গেলে তো তোর পেটের ভাত আবার হজম হয় না। আমাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, আমি কলেজের ফিস দিতে পারিনি বলে। তোর সাথে এটাই হওয়ার কথা ছিল। আমাদের কথা মিলে গেল তো। এখন পড়ে থাক এই গরিব ঘরে সারা জীবন। আমরা এই গরিবের ঘরে আর কখনোই ফিরে আসবো না। চল দিদি, আমাদের শপিং এ যেতে হবে। সৌরভ আর বিপ্লব আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। আমাদের ড্রাইভারও ওয়েট করছে। বাই বাই মৌমিতা, গুড বাই। এই বলে মনিকা এবং পিয়ালি সেখান থেকে চলে যায়। মৌমিতা আবার পড়াশোনা করতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই পড়তে পড়তে কারেন্ট চলে যায়। এ বাবা, কারেন্ট চলে গেল কেন? আশেপাশে সবার ঘরেই তো কারেন্ট আছে।
তখনই হঠাৎ করে মৌমিতার মনে পড়ে সে বিগত 3-4 মাস ধরে ইলেকট্রিকের বিলও পেমেন্ট করেনি, আর সেই কারণেই তার ঘরে ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হয়েছে। অন্ধকারের মধ্যে মৌমিতা কিভাবে পড়াশোনা করবে কিছুই বুঝে উঠতে পারে না। যাই হোক না কেন, আমাকে পড়াশোনা করতেই হবে। 6 মাস পর একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে যাব। এই সময়ের মধ্যে আমাকে পুরোপুরি তৈরি হতেই হবে। মৌমিতা অনেক ভাবনা চিন্তা করার পর রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় বসে পড়াশোনা করবে বলে ঠিক করে। তাই সে তখনই বই নিয়ে বাইরে বেরিয়ে যায়। সে ল্যাম্পপোস্টের আলোতে বসেই পড়া শুরু করে। এমন সময় হঠাৎই কয়েকজন বেয়াদব ছেলে নেশাগ্রস্ত অবস্থায় সেখানে আসে। এত রাতে সুন্দরী মালটা এলো কোথা থেকে? ওরে বাবা, একে তো দেখে বিদ্যাসাগরের নাতনি মনে হচ্ছে। ও সুন্দরী মামুনি, এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে বলো তো? আমাকে বিয়ে করবে নাকি? রানী করে রাখবো, রানী রানী, বুঝেছো? আপনারা চলে যান এখান থেকে। আপনারা কেন আমাকে বিরক্ত করছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমরাও তো তোমার কোনো ক্ষতি করতে চাইছি না সুন্দরী, আমরা তো তোমার ভালো করতে চাইছি। কি সুন্দর দেখতে তুমি, দেখি তোমার হাতটা একবার ধরি তো, তোমার নরম নরম হাত ধরতে খুব ভালো লাগবে। এই বলে বেয়াদব ছেলেগুলো মৌমিতার হাত ধরে টানাটানি করতে শুরু করে। মৌমিতা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই হঠাৎ করে সেখানে 50 বছর বয়সী একজন ভদ্র মহিলা আসে। কি হচ্ছেটা কি এখানে? তোমরা ওকে বিরক্ত করো না, তোমরা এসো আমার সঙ্গে গল্প করো। এত রাতে একটা মেয়েকে একা পেয়ে বেয়াদবি করতে তোমাদের লজ্জা করছে না? আরে বুড়িমা, তোমার সাথে কি গল্প করবো বলো তো? আমরা তোমার সাথে কি গল্প করার মতো আর বয়স আছে তোমার? 10 মিনিট সময় দাও। 10 মিনিট আমার সঙ্গে গল্প করো অন্তত। আমি পুলিশকে ফোন করে দিয়েছি। 10 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসবে। তারপর না হয় জেলে বসে পুলিশের সঙ্গে গল্প করো। এই শুনে ভণ্ড ছেলেগুলো ভয় পেয়ে যায় এবং তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ধন্যবাদ কাকিমা, আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। আসলে আমার বাড়িতে কারেন্ট নেই বলে আমি ল্যাম্প পোস্টের আলোতে পড়তে এসেছিলাম। কিন্তু এত রাতে আপনি এখানে কি করছেন? কোথায় থাকো তুমি? তোমার বাবা মা কি করে? মৌমিতা তার বাবা মায়ের কথা শুনে কাঁদতে শুরু করে। সে ওই বৃদ্ধ মহিলাকে কাঁদতে কাঁদতে তার জীবনের সবই দুঃখের কথা বলে। তার দুঃখের কথা শুনে মোহনা দেবীর খুবই খারাপ লাগে। তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে চলো। তুমি যতদিন না কোনো চাকরি করছো ততদিন তুমি আমার সঙ্গে বৃদ্ধাশ্রমে থাকবে। আমি একটা বৃদ্ধাশ্রমে দেখাশোনার কাজ করি। বৃদ্ধাশ্রমটা এখান থেকে কিছুটা দূরেই। আসলে আমার আজকে ঘুম আসছিল না, সেই জন্যই আমি আজকে হাঁটতে বেরিয়েছিলাম, আর তখনই আমি তোমাকে দেখতে পেলাম। মোহনা দেবী মৌমিতাকে তার সঙ্গে করে নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায়। পরের দিন সকালে বৃদ্ধাশ্রমের অন্যান্য বয়স্ক মহিলাদের সঙ্গে মোহনা দেবী মৌমিতার পরিচয় করিয়ে দেয়। মৌমিতার জীবনের দুঃখের কথা শুনে সকলেরই খুবই মায়া হয়। তুমি আমাদের সঙ্গেই থাকো মা, তুমি আমাদের মেয়ের বয়সী, এখানেই থাকো, তোমার কোনো অসুবিধা হবে না, আমরা সবাই তোমার সাথে আছি। এভাবেই মৌমিতা বৃদ্ধাশ্রমের সকল মহিলাদের সহযোগিতা পায়। এখন সে বৃদ্ধাশ্রমে থেকে দিনরাত পড়াশোনা করতে থাকে। এভাবেই 6 মাস কাটে। মৌমিতা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। তুমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করোনি। আমাদের এখানে চাকরি করার জন্য মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করার রিকোয়ারমেন্ট আছে। তোমাকে তো আমি চাকরিতে নিতে পারবো না। স্যার, আমি শুধু উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি কলেজে ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু আমি পরীক্ষা দিতে পারিনি। তবে কলেজে না পড়লেও আমি কলেজের সমস্ত পড়াশোনা একা একা বাড়িতেই কমপ্লিট করেছি। আপনি চাইলে আমাকে যে কোনো জায়গা থেকে যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। আমার ইন্টারভিউ নেওয়ার পর আপনার যদি মনে হয় আমি এই চাকরিটার জন্য যোগ্য, তাহলে আপনি আমাকে চাকরি দেবেন। কোম্পানির ম্যানেজার মৌমিতাকে ইচ্ছা করে বিভিন্ন ধরনের কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন করে, কিন্তু মৌমিতা সমস্ত প্রশ্নের উত্তরই খুব সহজে দিতে পারে। তাই কোম্পানির ম্যানেজার মুগ্ধ হয়ে মৌমিতাকে ভালো পোস্টের একটা চাকরি দেয়। মৌমিতা খুব মন দিয়ে চাকরি করতে থাকে। সে তার প্রথম স্যালারি দিয়ে বৃদ্ধাশ্রমের সকল মহিলাকে উপহার দেয়। এমনকি সে প্রত্যেক মাসেই তার স্যালারির কিছু অংশ বৃদ্ধাশ্রমে দান করার প্রতিশ্রুতি দেয়। কয়েক মাসের মধ্যে মৌমিতার স্যালারি আরো বেড়ে যায়। কিন্তু অন্যদিকে মনিকা এবং পিয়ালির জীবনে দুঃখ নেমে আসে, কারণ সৌরভ এবং বিপ্লব তাদেরকে ছেড়ে দিয়ে অন্য দুটো মেয়েকে বিয়ে করে। এভাবেই রাতারাতি মনিকা এবং পিয়ালি তারা আবার তাদের বাবা মায়ের বাড়িতে ফিরে আসে। একি, এখানে এই সুন্দর বাড়িটা কোথা থেকে এলো? এখানে তো আমাদের কুড়ে ঘরটা ছিল। এই বাড়িটা আমি তৈরি করেছি দিদি, তাও আবার আমার নিজের চাকরি করা টাকা দিয়ে। আমি একটা ভালো চাকরি পেয়েছি। এই শুনে মনিকা এবং পিয়ালি কাঁদতে শুরু করে। তারা তাদের ভুলের জন্য খুবই অনুশোচিত ছিল। তারা কাঁদতে কাঁদতে মৌমিতাকে সব কথা বলে।
তোর কথা না শুনে আমরা খুব ভুল করেছি রে বোন। আমরাও যদি তোর মতো পড়াশোনা করে বড়লোক হতাম তাহলে আজকে আর আমাদেরকে কারোর উপর নির্ভর করে থাকতে হতো না। সৌরভ আর বিপ্লব আমাদেরকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে, আমাদের জীবনটা পুরো শেষ হয়ে গেল। না দিদি, কিচ্ছু শেষ হয়নি। আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না। আমরা 3 বোন মিলে আবার আগের মতো একসঙ্গে থাকবো, আর আমি তোমাদের অনেক ভালো ঘরে বিয়ে দেব। চলো তোমরা ঘরে চলো।